1975 সালের 15ই আগস্ট ভোরে বঙ্গবন্ধুর বাড়িতে ঘাতকরা হামলা করলে তিনি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলেন, কিন্তু তার সেনাবাহিনী, পুলিশ, রক্ষী বাহিনী, এমনকি তার রাজনৈতিক দলের কোনো সদস্য এগিয়ে আসেননি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। আজকের ভিডিওতে আমরা জানব কেন কর্নেল জামিলকে ব্রাশ ফায়ার দিয়েছিল বজলুল হুদা বঙ্গবন্ধুকে সাহায্য করার অপরাধে। তো চলুন ভিডিওটা দেখি। কেউ কেউ তার ফোনই ধরেনি। কেউ বলেছেন, আমি দেখছি, আপনি কি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবেন? তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন একজন, কর্নেল জামিল উদ্দিন আহমেদ। 48 বছর আগের ঘটনা। তখন তার মেয়ে আফরোজা জামিল কঙ্কা অনেক ছোট, তবু সেই দিনের কথা সবটাই খুলে বললেন আমাদের। আমি অ্যাকচুয়ালি ওই ঘটনাটার আমি একদম বলবো আই এম দ্য উইটনেস, বিকজ আমার ছোট বোন শ্বেতা, ওর বেডরুমটা ছিল ঠিক বাবা মার পাশের বেডরুমে, মাঝখানে দরজা ছিল। আমি দেখি হঠাৎ করে ঘুম ভেঙেই দেখি যে বাবা মার জায়গা। তো আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি বাবা খুব খুব বিচলিত এবং খুব চিন্তিত এবং বিভিন্ন জায়গায় ফোন করছেন। তারপরে মার কাছ থেকেও আবার ডিটেইল সবকিছু শুনেছি। প্রত্যেক সময় এই ঘটনা নিয়েই আমরা সবসময় কথা বলতাম। আমাদের জীবন, আমরা বেড়ে ওঠাটাই এই 15ই আগস্ট নিয়ে। তো মা বেডসাইড টেবলে ওই রেড ফোনটা থাকতো, তো ওইটা বেজে উঠলো। বেজে ওঠার পর মা ধরলেন। তো মা ধরার পরে বললেন কে এই বঙ্গবন্ধু ফোন করেছে, ফোন ধরো। তো কিন্তু মা একটু বললেন যে তুমি তাড়াতাড়ি ফোন ধরো, বঙ্গবন্ধুর গলাটা খুব শেকি মনে হচ্ছে। তো তারপরে বাবা ফোন ধরে বললেন যে জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি ফোর্স নিয়ে। তারপরে ফোন রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বাবা আবার আরও ফোন করা শুরু করলেন। মা জিজ্ঞেস করলেন যে বঙ্গবন্ধু কি বললেন? তো তখন বাবা বললেন যে বঙ্গবন্ধু বললেন যে জামিল, কে বা কারা আমার 25 নম্বর অ্যাটাক করেছে আমি জানি না, তবে আমি বোধহয় বাঁচব না, তুই আমাকে বাঁচা। তো এটা তো বাবা শোনার পর বোঝাই যায় যে ওনার তখন মানসিক অবস্থাটা কি ছিল। তবে বাবার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর ফোন রেখেই আর্মি চিফ KM শফিউল্লাহ আঙ্কেলকে ফোন করলেন। ফোন করে বললেন যে তখন তো খুব তাড়াহুড়ার মধ্যে, শফিউল্লাহ তুমি ফোর্স পাঠাও, আমি বঙ্গবন্ধু ইজ ইন ক্রাইসিস, তুমি ফোর্স পাঠাও, আমি 32 নম্বরে যাচ্ছি। তো বলে ফোন রেখে দিলেন। তো বাবার আবার শফিউল্লাহ বলার কারণ, কেননা শফিউল্লাহ আঙ্কেল তো হি ওয়াজ দি আর্মি চিফ, ওনার তো স্যার বলার কথা ছিল। কিন্তু ওই মুহূর্তে বাবা এত ছিলেন, পারপ্লেক্স ছিলেন, এত বিচলিত ছিলেন, কেননা শফিউল্লাহ আঙ্কেল অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মিতে বাবার জুনিয়র ছিলেন। তো সবসময় শফিউল্লাহ আঙ্কেলকে শফিউল্লাহ বলতো, মাঝে মাঝে শফি বলে ডাকতো। আর তখন মা আবার জিজ্ঞেস করলেন শফিউল্লাহ ভাই কি বললেন? তো মা কিন্তু বাবার পিছনই যেখানেই বাবা পিছনে যাচ্ছে। তো বাবা বললেন যে শফিউল্লাহ বলে যে ঠিক আছে জামিল ভাই, আঙ্কেলও ওই সময় আব্বাকে আর জামিল বলেনি, যে ঠিক আছে জামিল ভাই আপনি যান, আমি ফোর্স পাঠাচ্ছি। তারপরে বাবা আবার ফোন করলেন বঙ্গবন্ধু APS ছিলেন, ওনার নাম জেড ইকবাল। তো উনি থাকতেন শুক্রাবাদ কলোনিতে। তো বাবা ওটা জানতেন। তো ওনাকে আবার বাবা ফোন করলেন সিভিল টেলিফোন থেকে। ফোন করে বাবা বললেন যে ওখানকার কি অবস্থা। তো ইকবাল সাহেব আর কি, ইকবাল আঙ্কেল বললেন যে জামিল ভাই আপনি এখানে আসবেন না, এখানকার পরিস্থিতি খুব খারাপ, খুব গোলাগুলি হচ্ছে, আপনি আসবেন না। তো ফোনটা রেখে দিলেন। আরো কয়েক জায়গায় রক্ষী বাহিনী, তারপর অন্যখানে ফোন করে এইগুলোর মধ্যে আবার বাবা তৈরি হয়ে দিচ্ছিলেন। তো ওই সময় তো আর্মি ইউনিফর্ম পরা সম্ভব ছিল না, কারণ আর্মি ইউনিফর্ম করতে তো অনেক টাইম লাগে। তো উনি একটা ছাই রঙের একটা প্যান্ট এবং মেরুন রঙের চেক বাদামি একটা শার্ট পরলেন, তাড়াতাড়ি হাফাতা পরে ওনার পিস্তলটা নিলেন,
এবং ড্রেসিং টেবিলের উপর সব সুন্দর করে সাজানো থাকতো। উনি খুব গোছানো মানুষ ছিলেন। অফিস থেকে এসেই টেবিলের উপর সব সাজিয়ে রেখে দিতেন। ওনার রুমালের উপর পয়সা, তারপরে ওনার আংটিটা ছিল যেটা মুখার্জের একটা আংটি পরতেন উনি বিয়ের। উনি তাড়াতাড়ি ঘড়িটা পরলেন, আংটিটা পরে, আর ওনার ডান হাতে একটা সবসময় তাবিজ থাকতো আর কি। তো তাড়াতাড়ি পরে আর বাবা শার্টের নিচে সবসময় একটা গেঞ্জি পরতেন, ওটাও পরেছিলেন। আমার এই বলতে বলতে এখন মনে হলো। তো উনি তাড়াতাড়ি পরে, আর তখন তো জুতা টুতা পরার অত বেশি টাইম নাই, তো ওনার একটা কাবুলি স্যান্ডেল শু ছিল, কাবুলি স্যান্ডেল শু, তো ওইটা কালো রঙের, ওটা উনি পরে তারপরে উনি নিচে নেমে যাচ্ছেন। তবে আমার এখনো মনে আছে দৃশ্যটা, বাবা নেমে যাচ্ছেন ঘটঘট করে খুব দ্রুত পায়ে, এবং মা পিছন পিছন যাচ্ছেন, আমি আর আমার বড় বোন তনু আমরা পিছন পিছন যাচ্ছি। তো মা পিছন থেকে বাবাকে বললেন, তুমি কি যাবেই? এটা তো স্বাভাবিক, একটা মানে একজন স্ত্রী তার স্বামী চলে যাচ্ছে। তো বাবা একটু থমকে দাঁড়িয়ে পিছনে মার দিকে তাকালেন, আর তাকানোটা খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা লুক এবং একটা অবাক একটা দৃষ্টিতে তাকিয়ে মাকে বললেন, তুমি কি বলছো? বঙ্গবন্ধু এত ক্রাইসিসে, আর আমি যাব না? সাবস্ক্রাইব করে পাশে সোবানবাগ মসজিদের যিনি ইমাম ছিলেন উনি একদম মানে প্রত্যক্ষদর্শী, এবং আমাদের ড্রাইভার আইনুদ্দিন ভাই। বাবা তো বেরিয়ে গেলেন, আর তখন তো এত ট্রাফিক ছিল না, যেতে তো মানে আমার মনে হয় না 2 মিনিটের সময় লেগেছে। তো উনি পৌঁছেই দেখলেন যে ব্যারিকেড দেওয়া এবং আর্মি সবাই ওখানে পজিশন এবং স্টেশন। বাবা তো সিভিল ড্রেসে ছিলেন, তো ওনারা বুঝতে পারেননি যে এটা সিভিল কার, সিভিল ড্রেস কে এসছে। তো ওনারা বলছে কি, আপনি এখানে আর যাবেন না, আপনি এখান থেকে ফেরত যান। তো তখন বলে, আমি তো ফেরত যেতে আসিনি। তো বলে কি, না আপনি কে? জিজ্ঞেস করেছে আপনার পরিচয় কি? তখন বাবা বলেছেন, আমি হচ্ছে কর্নেল জামিল। তো তখন ওরা তো তখন বুঝতে পেরে তো তখন বলে, স্যার আপনি আর আগাবেন না, পরিস্থিতি খুব খারাপ। তখন বাবা বলেছেন কি, না আমি তোমাদের সিনিয়র অফিসার, আমার কমান্ড মানতে হবে তোমাদেরকে, তোমরা ব্যারিকেড সরাও, আমার গাড়ি যাবে। তখন ওরা তাড়াতাড়ি করে ব্যারিকেড সরিয়ে দিয়ে তারপরে বাবা আইনুদ্দিন ভাইকে বললেন যে, আইনুদ্দিন গাড়ি চালাও। আইনুদ্দিন ভাইও বাবাকে বলেছেন, স্যার আপনি যাবেন না, আমি গাড়ি চালাতে পারবো। তখন আইনুদ্দিন ভাইকে বলছে, আইনুদ্দিন তুমি গাড়ি থেকে নামো, আমি গাড়ি চালাবো। তখন আইনুদ্দিন ভাই গাড়ি স্টার্ট দিয়ে একটু এগিয়েছে, তখন সামনে থেকে একজন অফিসার, আর্মি অফিসার ইউনিফর্মে এসে বলছে, হু ইজ দ্যাট? তখন বাবা বললেন যে, দিস ইজ কর্নেল জামিল। আর কিছু না শুনেই ওই অফিসার, ওখানে একজন দাঁড়িয়ে ছিল সেনা সদস্য, তাকে বলল শুট হিম। তো সেই সেনা সদস্য বললেন যে, আমি চুপ করে দাঁড়িয়েছি। তখন আমরা পরে জানতে পেরেছি এটা মেজর হুদা ছিল। সে বন্দুক নিয়ে একদম, বাবা ভিতরে বসেছিলেন, বন্দুক নিয়ে, বাবার সাথে পিস্তল ছিল, তুমি পিস্তলটা বের করেছিলেন কিনা আমি ঠিক জানি না। তো মেজর হুদা বাবাকে একদম ব্রাশ ফায়ার করলো, যতক্ষণ পর্যন্ত গুলি চলতে পারলো ফায়ার করলো। জাতির পিতার জীবন রক্ষার জন্য কর্নেল জামিলের এই আত্মদান যেমন দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ, তেমনি ঠিক সেই সময় রেডিওতে ভেসে আসে দেশের 3 বাহিনীর প্রধানের খুনি চক্রের প্রতি আস্থা রাখার ঘোষণা। মেজর জেনারেল KM শফিউল্লাহ, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। আমাদের সকল পর্যায়ের অফিসার এবং জওয়ানদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী
স্ব দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খানকার। দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। বাংলাদেশ নৌবাহিনী প্রধান কমোডোর মোশাররফ হোসেন খান। দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত্য জ্ঞাপন করছি। আমরা আফরোজা জামিলের কাছে জানতে চেয়েছিলাম সেদিনের এই ন্যাক্কারজনক ঘটনাকে তিনি কিভাবে মূল্যায়ন করেন। আর একজন অকুতোভয় সৈনিকের সন্তানের মতোই তিনি জানিয়েছেন পিতার অহংকারে তারা আজ এই সব কিছুরই ঊর্ধ্বে। 48 বছর হয়ে যাবে। চ্যানেলটাকে একটু বানান আগে আগেই লং ভিডিও ছেড়ে না। আমি এই জিনিসটাকে আমি মনে আগে করি complete যে হই। তখন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক সবাই হয়তো প্রাণের ভয়ে করেছে। কয়েকটা পয়েন্ট হতে পারে, বিকজ আমি তো ছিলাম না বা আমি জানি না ওই মুহূর্তে কে কী চিন্তা করেছিল। আমি যেটা যখন শুনি, যখন সব কিছু দেখি বুঝি, তখন আমার মনে হয় কি যে আমরা এগুলো সব কিছুর ঊর্ধ্বে। চ্যানেলটাকে একটু কেননা বানান আগে আমরা আগেই long এমন video ছেড়ে একজনের না। বোকামি দিও। সন্তান আমি আগে শর্ট ভিডিও যে এগুলো আমাদেরকে আর চ্যানেলটাকে ভাবায় একটু না। বানান আগে আগেই লং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।